হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তো আমি তোমাদের প্রদীপ স্যার, তোমাদের নিয়ে এসেছি সেকেন্ড ইউনিট টেস্ট ম্যাথ। তো রায় ও মার্টিন প্রশ্নবিচার থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন তোমাদের শুরু করে দেবো অঙ্ক। আজকে দেখো তোমাদের নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট স্কুল 1 পেজ নাম্বার 137 পাতা সম্পূর্ণ পাঠ করে দেখাবো। তো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। তো দেখো আমরা 1 নম্বর অঙ্কটা আমরা নিয়েছি। তো স্কুল 1 যেটা আছে আমাদের স্কুলটা কান্দিরাজ হাই স্কুল, এই স্কুলটা তোমাদের করাবো। 1 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত? ত্রৈরাসিক পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে বলেছে। আচ্ছা, ঐকিক নিয়মে তো সহজভাবে হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে ত্রৈরাসিক নিয়মে বলেছে, আমরা ত্রৈরাসিক নিয়মে করব। তো প্রথমে আমরা লিখব গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে আমাদের সমস্যাটি কী আছে? চালের পরিমাণ আছে আর চালের দাম আছে। তা আমাদের চালের দাম বের করতে বলেছে। তার চালের দাম আমরা এদিকে লিখলাম, চালের দাম যেটা আমাদের টাকায় আছে, সেটা চালের দাম। আর চালের পরিমাণ আমরা এখানে লিখলাম। চালের পরিমাণ আমাদের কিসে আছে? কিগ্রায় আছে, কিগ্রা। ঠিক আছে, চালের পরিমাণ প্রথমে 15 কিগ্রা চাল, 15 কিগ্রা চালের দাম বলে দিয়েছে 390 টাকা। তাহলে আমাদের বলেছে 17 কিগ্রা চালের দাম কত টাকা হবে? আমরা x টাকা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা ধরি লিখবো এখানে। তাহলে 17 কিগ্রা চালের দাম বের করতে বলেছে। দেখো এখানে আমাদের সম্পর্কটা তৈরি করব। 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে চালের পরিমাণ বেড়ে গেছে, তা 17 কিগ্রা চালের দাম কত হবে? বেশি হবে। তা দেখো আমাদের চালের পরিমাণ বেড়েছে, তার দামও বেড়েছে। দুই দিকে বাড়লে সরল সম্পর্ক। তাহলে এখানে যে আমাদের আছে সম্পর্কটি, চালের পরিমাণ ও চালের দাম, এদের মধ্যে কী সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। তাহলে দেখো এখানে যাতে চালের পরিমাণ ও চালের দামের মধ্যে সরল সম্পর্ক আছে, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক রয়েছে। ঠিক আছে, সরল সম্পর্ক যেহেতু দেখো চালের পরিমাণ বাড়লে দামও বাড়ছে, দুই দিকে বাড়লে সরল সম্পর্ক, বা দুই দিকে কমলে সরল সম্পর্ক। আর ব্যস্ত কখন পাওয়া যায়? একদিকে বাড়বে আর একদিকে কমবে, বাড়লে কমলে ব্যস্ত সম্পর্ক। তা দেখো সরল সম্পর্ক যদি হয় তা আমরা এইভাবে লিখতে পারবো। দেখো 15:17 সমান দেখো 15:17 আর 390:x, 390:x। ঠিক আছে, এভাবে আমরা করতে পারবো। মানে এটা এটা আর এটা এটা একই ধারে নামবে আমাদের, এভাবে নেমেছে এভাবে নামবে। ওকে, ব্যস্ত হলে কী হতো? ব্যস্ত হলে পরে এটা উল্টে যেত আমাদের, এটা করতাম সরল, এটা মনে রাখবা। সরল সম্পর্কে এভাবে হয়। এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেব, আমরা বাই করে নিচ্ছি 15/17, এদিকে 390/x। এবার এখান থেকে দেখো সরল করে এক্সের মানটা বের করবো আমরা। আচ্ছা, 15 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো 15 × 30। ঠিক আছে, তো এখানে বাঁচলো কত আমাদের? 9 9 × 90, 15×6 90। বা তো এখানে কিছু না, 1 আছে, বর্জগুণ করবো, x কে x, আর এদিকে 17 আর 26 গুণ। তাহলে 17 × 26, তাহলে x সমান দেখো 17 আর 26 গুণ করব। আচ্ছা, এখানে আমি গুণটা একটু করে দেখাই তোমাদের। এই যে দেখো 7 দিয়ে করো, 742 2, আর এখানে আমাদের থেকে গেল 4, 7 দিয়ে 14, ওদিকে 4 18, আর এখানে 1 দিয়ে 26। এই গুণটা করে নেবা 2, আর এদিকে 6 আর 8 আমাদের কত আসবে? 14, 4, এদিকে 3 4। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 442 টাকা। তো আমাদের যে বলেছিল যে 17 কিগ্রা চালের দাম কত? 442 টাকা, এটা অ্যান্সার। ঠিক আছে, তোমরা লিখে দেবো 17 কেজি চালের দাম 442 টাকা। এবার দেখো 1-2 প্রশ্নটা, এর বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 দেওয়া আছে। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 2:1।
তো জলের মোট পরিমাণের হাইড্রোজেনের শতকরা কত। তাহলে এই যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমাদের হাইড্রোজেনের আনুপাতিক ভাগাটা বের করবো। তাহলে কত হাইড্রোজেন কতটা থাকবে, হাইড্রোজেন 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 এর পরিমাণ দেখো হাইড্রোজেন হচ্ছে প্রথমে আছে হাইড্রোজেন, তাহলে 2 হাইড্রোজেন, তাহলে 2 বাই আনুপাতিক যোগ করলে দেখো 2 এর 1 3 পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের পরিমাণ, ঠিক আছে, মোট থেকে, সেটা আনুপাতিক ভাগার থেকে বলবে এত অংশ। এবার বলছে আমাদের শতকরা হাইড্রোজেন কতটা আছে। তাহলে আমরা বলবো যে শতকরা হাইড্রোজেন আছে, শতকরা হাইড্রোজেন, ঠিক আছে, এখানে আমরা হাইড্রোজেন ডট দিয়ে দিলাম, হাইড্রোজেন আছে 2/3। এই যে অংশের সঙ্গে 100 গুণ করে দাও, শতকরা পেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটিতে যাচ্ছে না, এদিকে 200 আর নিচে 3, একে ভাগ করে দাও। তাহলে 200কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 318, 2 নেমে যাবে 0, আবার 318, 2 নেমে যাবে, পূর্ণ সংখ্যা তৈরি করে দেবো, 66 পূর্ণ 2/3। তাহলে এই যে আমাদের অ্যান্সারটা দেখো, শতকরা যে হাইড্রোজেন থাকবে মোটের মধ্যে সেটা 66 পূর্ণ 2/3%, এটা আমাদের অ্যান্সার আসবে। আর দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আছে s² - x - 6। তোকে আমরা মিডিল ফ্যাক্টর করব, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা s² মাইনাস দিয়ে বন্ধনী দিলাম। এবার 6 আছে সংখ্যাটা, 6কে ভাঙাও। এই যে 6 দেখো মিডিল ফ্যাক্টর আমরা কীভাবে করি, 6কে ভাঙাবো, কী গুণ করে 6 হবে, 6কে হবে 6 × 6, আর হবে 6কে ভাঙবো 3 × 2 = 6, এভাবে দুইভাবে ভাঙা যাবে। এবার দেখো 6/1 আর 3/2, এই দুটো সংখ্যা আমাদের এখানে নিতে হবে যে কোনো। তো আমরা দেখো 1 নিয়ে আসতে হবে, তাহলে কাদের বিয়োগফলটা 1 হবে, 6 আর 1-এর বিয়োগফল 1 পাবো না আমরা, 3 আর 2-এর দেখো এদের বিয়োগফলটা 1 পাবো, তাহলে এখানে আমরা 3 - 2 নিয়ে নেব। মানে দেখো যে সংখ্যাটা এখানে ভাঙাবো ওদের গুণফলটা যেন 6 হয়, যে সংখ্যাটা আছে, আর যোগ বিয়োগ করে এখানে যে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 1 নিয়ে আসতে হবে, আর x আছে বলে এখানে x দিয়ে দেবা, ঠিক আছে, -6 বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের মিডিল ফ্যাক্টর, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, এটা নিয়ম, এভাবে ভেঙে নিতে হবে। তারপর এটা গুণ করে নেবা, s² - 3x, এক্সটা গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর আবার 2x হয়ে যাবে, এটা -6। আর দুটো কমন নাও, x কমন, x - 3 প্লাস 2 কমন, x - 3। দেখো মিডিল ফ্যাক্টরে এই দুটো পার্ট মিলবে আমাদের, তাহলে আমরা x - 3 কমন নিয়ে নিলাম, আমাদের পরে থেকে গেলো x + 2। ওকে, তাহলে আমাদের দেখো আমাদের যে অ্যান্সারটা উৎপাদকের বিশ্লেষণের, এটাই আমাদের অ্যান্সার, x - 3 × x + 2। আর দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে আছে, xy একটা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশিটা আছে s² y², তৃতীয় রাশিটা আছে x³ y³। তিনটা রাশিকে আমাদের বলেছে লসাগু আর গসাগু বের করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে তিনটা রাশিকে ভেঙে নেব। প্রথম রাশিটা আছে xy যদি ওকে ভাঙাও তাহলে এটা x × y লিখতে পারবো। দ্বিতীয় রাশিটা আছে s² y², দেখো এটা ভাঙাতে পারবা, s² আছে তো x × x, আর y² আছে তো y × y, আর x³ y³, x 3টা, এই যে কিউ বলতে 3টা x, তাহলে এখানে 3টা x এর গুণফল, আর y³ yও 3টা এখানে, তাহলে y আমরা এখানে 3টা লিখে দেবো। এবার আমরা দেখো লসাগু গসাগু দুটোই করতে বলেছে, তাহলে আমরা কি করব, প্রথমে গসাগু করে, ঠিক আছে, আগে গসাগুটা দেখাই। গসাগু দেখো 3 জায়গা থেকে যেটা মিলবে, x মিলেছে, x নিয়ে নিলাম। আর কিছু মিলছে, দেখো প্রথমে y আছে, y কিন্তু আমাদের 3 জায়গা থেকে মিলছে, হ্যাঁ 3 জায়গা থেকে yও মিলছে, y আচ্ছা এখানে yটা দিই, এই যে y, তাহলে দেখো x y আমাদের মিলছে 3 জায়গা থেকে, আমরা নিয়ে নিলাম। আর কিন্তু মিলবে না, দেখো এখানে আর নেই কিছু, তাহলে আমরা দেখতে যাব না। তাহলে গসাগু কিন্তু আমাদের x y, এবং লসাগু এবার করব, লসাগু দেখো গসাগুতে যেটা মিলেছে সেটা তো আমরা নিবই, x × y নেব। তারপর দেখো এখানে আমাদের x ছিল বেঁচে, xটাও নিয়ে নেব। এই যে y ছিল আমাদের এখানে, আচ্ছা x লক্ষ্য করে, xটা যে নিলাম, এই x আর এই x, এই দু জায়গায় থেকে একটা x নেব, আর এই y আর এই y দু জায়গা থেকে আরেকটা y নেব। তারপর এখানে শেষে একটা y ছিল, এই একটা y-কে নিয়ে নেবো আমরা। তো এদের গুণ করে নাও, x গুণ করলে পরে s², y গুণ করে y², আচ্ছা 3টা y আছে তার y³ করে নেবো আমরা। তাহলে এই হচ্ছে আমাদের লসাগু, s² y³, আর গসাগু পেলাম x y। দেখো 5 প্রশ্নটা এখানে আমাদের বলেছে বিপ্রতীপ কোণ কাকে বলে চিত্র দাও। তো
তো চলো আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা জানবো এবং ছবিটা আঁকবো। আগে ছবিটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, বিপ্রতীপ কোণ কীভাবে তৈরি হয়। তো আমরা দুটো সরলরেখা নিলাম, এই যে দুটো সরলরেখা, একটা সরলরেখা নিলাম এটা এবি, আর একটা সরলরেখা নিয়েছি দেখো এটা সি, এটা ডি, এটা আমরা ডি দেব। তাহলে এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, সরলরেখা দুটি আমাদের ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে দেখো বিপ্রতীপ কোণ যেটা হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে এখানে আমরা দেখো বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা লিখবো, বিপ্রতীপ কোণ কাকে বলে। তা আমরা লিখবো, এখানে হেডিং করে দিচ্ছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ লিখব যখন যখন দুটি সরলরেখা দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে যে বিপরীত কোণগুলো তৈরি হয়, বিপরীত কোণগুলো তৈরি হয় তারা পরস্পর সমান। ঠিক আছে, এই যে বিপরীত কোণগুলো তৈরি হয়েছে এরা কিন্তু কী হবে, এর সঙ্গে এর সমান হবে, এর সঙ্গে এর সমান হবে। তাহলে এখানে চিত্রে আমরা যে বলি, চিত্রে বিপ্রতীপ কোণগুলি দেখো বিপরীত কোণগুলি পাবো আমরা যদি নাম দিই এওসি, তাহলে এওসি এর সঙ্গে সমান হবে এই যে বিওডি, এরা সমান হবে। এবং এই যে কোণটা আছে এই কোণের নামটা আমরা এওডি বলবো। এওডি কোণ সমান কোণ হয়ে যাবে এই কোণটা, এটা বিওসি বলে দেবো, বিওসি। ঠিক আছে, তাহলে এই যে কোণগুলো বিপরীত কোণ, এর সঙ্গে এই বিপরীত কোণ। তাহলে এইভাবে তোমরা লিখে দাও, বিপরীত কোণের সংখ্যাটা হয়ে যাবে। 6 দেখো, 6 এ এবং বি আছে, তার এখানে দুটো সূত্র লিখতে বলেছে। এ নাম্বারে বলেছে এ কিউব মানে বি কিউবের সূত্র লিখতে বলেছে, আর বিতে আছে 4ab সূত্র লিখতে বলেছে। তো দেখো এ কিউব মানে বি কিউব, এর উৎপাদকের সূত্রটা আমরা লিখবো এখানে। এটা হবে সূত্রটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে এ কিউব মানে বি কিউবের উৎপাদকের সূত্র। আর এটা বি নাম্বারে যে 4ab সূত্রটা লিখতে বলেছে, দেখো 4ab সূত্রটা এভাবে লিখবা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। ওকে, এবার দেখো 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 প্রশ্নটা কী বলছে দেখো, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে এটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে চিনির মূল্য 25% বেড়েছে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি আগে 100 টাকায় চিনি পাওয়া যেত কত, 100 একক। এটা ধরে নিলাম এটা। তাহলে দেখো চিনির মূল্য কত বেড়েছে, এখানে চিনির মূল্য 25% বেড়েছে, তাহলে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এখন এখানে দিচ্ছি। এখন দেখো চিনির মূল্য 25% বেড়ে গেছে, মানে 100 টাকায় 25 টাকা বেড়েছে। তাহলে এখন 125 টাকায় চিনি পাওয়া যাবে, ওই 100 এককই চিনির দামটা বেড়েছে। তাহলে আমরা দেখো এখন 125 টাকায় চিনি পাওয়া যায় কত, ওই 100 একক। পরিমাণটা একই আছে কিন্তু দাম বেড়ে গেছে 100 একক। তাহলে দেখো 1 টাকায় কত চিনি পাওয়া যাবে, 1 টাকা চিনি পাওয়া যায় ঐকিক নিয়ম 100/125।
একক। এখন ও কী বলবে, চিনির দাম বেড়ে গেছে কিন্তু ও 100 টাকায় চিনি কিনবে, তো চিনির পরিমাণটা কমে যাবে, তাই না? তাহলে এখানে ও 100 টাকা চিনি কতটা পাবে, 100 টাকায় চিনি পাওয়া যায় সেটা আমরা বের করব। কারণ দাম বেড়ে গেছে চিনির দাম, কিন্তু আয় তো লোকের বাড়ছে না, তো আয় তো সেটাই আছে। তাহলে ও 100 টাকায় চিনি কিনবে কিন্তু তার ব্যবহারটা কতটা কমে যাবে, তাই না? তাহলে তার ব্যবহারটা কমাতে হবে, চিনির খরচটা। আচ্ছা এখানে দেখো, তাহলে 100 টাকা চিনি কতটা পাবে, 100 বা 125, এটা গুণ হয়ে যাবে ঐকিক নিয়মে। তাহলে আমরা যেহেতু 25 দিয়ে কাটাকাটি করি, 25 5 125 আর 25 4 100, তো এটা হয়ে গেলো আমাদের। দেখো আচ্ছা এখানে আরেকটা কাটাকাটি যাবে, এই যে দেখো এখানে আমরা পাই দিয়ে 10 0, 20 4 80, এই যে 80 একক এতটা চিনি এখন পাবে। আগে দেখো, আগে 100 টাকায় চিনি 100 একক পেত, এখন যেহেতু চিনির দাম বেড়ে গেছে 125 টাকা হয়ে গেছে, 125 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে এখন যদি ও 100 টাকায় চিনি কিনে, এখন কিন্তু এত একক পাবে, 80 একক চিনি পাবে, তাই না? তাহলে দেখো তো শতকরা চিনির ব্যবহার কতটা কমবে, তো আমরা লিখব অতএব শতকরা চিনির ব্যবহার কমবে, তাই না? এটাতে বলেছিল শতকরা চিনির ব্যবহার কতটা কমবে, শতকরা চিনির ব্যবহার কমাতে হবে। দেখো সেটা আমরা কি করে বের করব, 100 থেকে বিয়োগ করে দেব, শতকরা যেহেতু 100 থেকে 80টা বাদ দিয়ে দাও, সমান কত হবে আমাদের, এটা 20%, এটাই আমাদের অ্যান্সার হবে। তার শতকরা চিনির ব্যবহার কমাতে হবে 20%। আর দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, মানে সিরাপ ও জলের অনুপাতটা প্রথমে বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখব সিরাপ ইজটু জল, তো অনুপাত কত আছে 5:2, ঠিক আছে? এই অনুপাতে পাত্রের মধ্যে আমাদের শরবত আছে, সিরাপ আর জল এতটা করে আছে। তো এখানে বলেছে দেখো, এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়ে যাবে। মানে আমাদের যে পাত্রটা আছে দেখো, এখানে এই পাত্রের মধ্যে কি আছে, সিরাপ আর জল এখানে আছে, আমাদের সিরাপও আছে জলও আছে। তাহলে এখান থেকে আমাদের কিছু তুলবে, তাই না? তোলার পর যতটা শরবত তুলে নিবে ততটাই জল আবার ঢেলে দেবে। ঢালার পর কি বলেছে যে সিরাপ আর জলের অনুপাতটা সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে, তখন 1:1। তাহলে আমরা কতটা তুলবে সেটা আগে আমরা ধরে নিব, তার আগে কতটা শরবত ছিল পাত্রে সেটা আগে ধরে নিই। তা আমরা লিখব ধরি পাত্রে x একক শরবত আছে, এই যে পাত্রে যে শরবত ছিল কতটা ছিল, x একক আছে, এবং কতটা পাত্র থেকে শরবত তোলা হবে, y একক আমরা ধরে নেব, এবং y একক শরবত তুলে নিয়ে y একক শরবত তুলে নিয়ে y একক ততটাই আবার কি মিশাবে, জল মিশাবে, যতটা শরবত তোলা হবে ততটাই জল মেশাবে। তাহলে y একক জল মেশানো হবে, তাহলে y একক শরবত তুলবো তো y একক জল মেশাবো, y একক জল মেশানো হলো, ঠিক আছে? এই ছিল আমাদের প্রশ্নের কথাটা। এবার দেখো এই যে x একক শরবত আছে, মোট শরবতে আমরা সিরাপ আর জলের পরিমাণটা বের করে নিই। তাহলে আমরা লিখব x একক শরবতে সিরাপ আছে, দেখো সিরাপ কি কতটা থাকবে, সিরাপ আছে 5, তাহলে 5 বাই আনুপাতিক যোগটা 7 হবে, আর মোট কত আছে x, তাহলে এটা সরল করে কত পেয়ে যাবো, 5x/7 একক, এতটা সিরাপ। এবং জল আছে, দেখো জল হবে এই যে 2/7 ইন্টু x, ঠিক আছে? তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2x/7 একক, এতটা আমাদের জল আছে। এবার এই যে y একক তুলে নিয়েছিল শরবত, তাহলে এই y একক শরবতের মধ্যে কতটা সিরাপ এবং জল থাকবে সেটা আমরা বের করে নেব, তাই না? তাহলে এবার লিখব y একক শরবত, একক লিখে
ওয়াই একক শরবতে যে যে শরবতটা তুলেছিল সেখানে তো আমাদের সিরাপ জল আছে, সেখান থেকে আমি বের করি। তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আছে, দেখো এখানে দেখো আমাদের সিরাপ কত থাকবে। তাহলে আমাদের এই অনুপাতে আমাদের করব কাজটা। তাহলে সিরাপ 5 আছে, 5/7 আর ওয়াই এককের পরিমাণ থেকে, যে ওয়াই থেকে বের করবো। তো এটা হবে আমাদের কত, 5y/7 একক। এবং জল আছে, জল আছে, জল হবে কত, 2/7 ইন্টু ওয়াই। তো এটা হবে আমাদের 2y/7 একক। ঠিক আছে, এবার দেখো এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে পরে তার অবশিষ্ট শরবতে কতটা সিরাপ কতটা জল সেটা আমরা বের করতে পারবো, বিয়োগ করে বের করতে পারবো। তো এখানে লিখবো এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে বাকি যে শরবতটা থাকবে অবশিষ্ট শরবতে, তাহলে অবশিষ্ট শরবতে কী বের করবো আমরা, সিরাপ থাকবে, সিরাপ থাকবে। দেখো সিরাপ কতটা থাকবে, দেখো মোট শরবতে সিরাপ ছিল 5x/7, এখান থেকে বিয়োগ হবে এই যে আমাদের যতটা, যে ওয়াই একক শরবতে যতটা সিরাপ ছিল 5y/7। ঠিক আছে, এটা হবে এত একক। আচ্ছা, এবং এই যে অবশিষ্ট শরবতে জল থাকবে, এবং জল থাকবে। জল কতটা থাকবে, দেখো আগে জল কতটা ছিল, এক্স একক শরবতে জল ছিল 2x/7, এতটা ছিল আগে প্রথমে। আর ওয়াই একক শরবতে জল ছিল 2y/7, তার মাইনাস হয়ে যাবে এটা 2y/7, যেহেতু এটা তুলে নিয়েছিল এই জলটা। তাহলে অবশিষ্ট শরবতে যে জলের পরিমাণটা এটা পেয়ে যাব, এত একক। ঠিক আছে, এবার দেখো আমাদের দেখো যে অবশিষ্ট শরবত ছিল তাতে আমাদের আবার জল ঢালা হয়েছে কতটা, যতটা শরবত তোলা হয়েছিল ততটাই জল ঢালা হয়েছে ওয়াই একক। তাহলে জলের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে আমরা লিখব ওয়াই একক আরও জল ঢালা হলে অবশিষ্ট শরবতে মোট জলের পরিমাণ, মোট জলের পরিমাণ। দেখো তো এটা এতটা জল ছিল, আবার ওয়াই একক জল ঢালা হয়েছে, তাহলে জলের পরিমাণটা বেড়ে যাবে 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াই, এত একক হয়ে যাবে। যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে দেখো তো আমাদের কত দাঁড়াবে। আচ্ছা, এটা আমাদের দাঁড়িয়ে যাবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিলে লসাগু, এটা 2x মাইনাস 2y, এটা প্লাস 7y হয়ে যাবে। তাহলে এটা 2x, এটা দেখো এটা প্লাস 5y হয়ে যাবে, 5y/7 এত একক। ঠিক আছে, আমাদের একটু জায়গাটা প্লেস করতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের বলেছে এখানে যে ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণটা কী হবে, সমান হয়ে যাবে, সিরাপ ও জলের পরিমাণ সমান। এখন যে আমাদের দেখো যেটা আমরা পেয়েছি, দেখো এই যে অবশিষ্ট শরবতে যে জলের পরিমাণটা পেলাম, আর আগে আমরা সিরাপের পরিমাণটা বের করে রেখেছি। তাহলে এই যে সিরাপ এবং জলের পরিমাণের যে অনুপাতটা, এটা কী হবে, সমান হয়ে যাবে, মানে 1:1 হয়ে যাবে, যেটা বলেছিলাম। তাহলে এখানে আমরা দেখো শর্তটা তৈরি হবে, এই যে সিরাপটা আগে লিখব, সিরাপটা কত আছে 5x/7 মাইনাস 5y/7,
এত H2 সিরাপ, H2 জল, জলের পরিমাণটা এই যে দেখো, জলের পরিমাণটা আছে কত আছে এখানে 2x প্লাস 5y/7। ঠিক আছে, এই যে দুটো অনুপাতটা কত হয়ে যাবে সমান সমান, মানে 1:1 হয়ে যাবে, এটা প্রশ্ন বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা ওয়াইয়ের মানটা বের করবো। তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, তাহলে লসাগু 7, এটা হয়ে যাবে 5x মাইনাস 5y, এটা 2x প্লাস 5y/7, 1:1। দেখো 7 তোমরা কেটে দিতে পারবা। ঠিক আছে, অনুপাতে সমান সমান সংখ্যা কেটে যায়, তো অনুপাতকে আমরা বাই করে নিচ্ছি 5x মাইনাস 5y বাই 2x প্লাস 5y, এইদিকে 1/1। ঠিক আছে, 1:1 বলতে 1/1। এবার আমরা এখানে বর্গমূল করে নেব, তাহলে বর্গমূল করলে দেখো 5x মাইনাস 5y 2x প্লাস 5y। আমরা কার মানটা বের করবো? আমরা ওয়াই মানটা বের করবো। তাহলে দেখো ওয়াই মানটা বের করলে এখানে ধরো মাইনাস 5y আছে, এদিকেও মাইনাস 5y, আর এদিকে 2x, এদিকে মাইনাস 5x। আচ্ছা, এখানে আমরা একটা বর্ডার মেরে দিই, বা এদিকে মাইনাস 10x, মাইনাস 10y হবে, এখানে মাইনাস 3x, মাইনাস মাইনাস কেটে দিলাম। আচ্ছা, আমরা কোথায় নিয়ে আসবো? সরলটা এইদিকে নিয়ে আসি। আচ্ছা, এখানে বর্ডার মেরে দিচ্ছি, তাহলে আমাদের সরলটা দাঁড়াবে, দেখো ওয়াইয়ের মানটা 3/10x। ঠিক আছে, তাহলে এই যে দেখো যতটা আমাদের বলেছিল যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিলে, কতটা তুলেছিলাম, ওয়াই এই ভাগটা তুলেছিলাম। দেখো এটা 3/10 অংশ, তাহলে এই অংশটা যদি তুলে নেওয়া যায়, এটা কিন্তু আমাদের অ্যান্সার 3/10 অংশ। আমরা লিখবো অতএব দিয়ে 3/10 অংশ। ঠিক আছে, 3/10 অংশ কি তুলে নেওয়া হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত অংশ যদি আমরা শরবত তুলে নিয়ে এই পরিমাণটা যদি জল ঢালতাম, তখন অবশিষ্ট শরবতের যে সিরাপ আর জলের অনুপাতটা 1:1 হয়ে যেত। তো অ্যান্সার কিন্তু আমাদের 3/10 এটা অংশ। আর দেখো 2-3 প্রশ্নটা এখানে বলেছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিং যেতে 25 দিন সময় লাগে। জাহাজটির 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের প্রতিদিন 450 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো, কিন্তু 13 দিন পর এই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিংয়ে পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিং নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে, এটা আমাদের বের কথা বলেছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো আমাদের গণিতের ভাষায় সমস্যাটা আমরা তৈরি করব। তা আমাদের এখানে দেখো কী কী আছে, আমাদের আছে এখানে দিন সংখ্যা আছে, তাহলে আমরা লিখব দিন সংখ্যা আছে, তারপর আছে নাবিকের সংখ্যা, তোমরা লিখব নাবিকের সংখ্যা, তারপরে আছে আমাদের খাবারের পরিমাণ, খাবারের পরিমাণটা আমাদের গ্রামে আছে। ওকে, দেখো দিন সংখ্যা প্রথমে কতদিন আছে, 25 দিন আছে, কিন্তু আমাদের বলেছে 13 দিন পর বলেছে বলে 13 বিয়োগ করে দেবা, তা 13 বিয়োগ করলে কত হবে, 12 দিন হয়ে গেল, দিন সংখ্যা পেয়ে গেলাম 12 দিন। নাবিক কতজন ছিল, 36 জন নাবিক, আর কত টাকা করে খাবার ছিল, প্রতিদিনের খাবার ছিল আমাদের 850 গ্রাম, এত টাকা করে প্রতিদিনের খাবার ছিল তাদের। এবার দেখো 10 দিনে পৌঁছাবে, ঠিক আছে, এই যে 10 দিনে পৌঁছে যাবে তারা। এবার 36 জন নাবিক ছিল, 36 জন নাবিক আবার 15 জন নাবিককে উদ্ধার করেছিল, তাহলে 36 আর 15 যোগ করে কত হবে, 51 জন নাবিক হয়ে গেল এখন। তাহলে এই 51 জন নাবিকের যে মজুদ খাবারটা থাকবে সেই খাবারটা, তাই না, আর কতটা খাবার লাগবে প্রতিদিনের জন্য সেটা আমাদের কিন্তু এখানে বের করতে হবে। তাহলে সেটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে, এই এক্সের মানটা বের করলেই অ্যান্সার হয়ে যাবে। তা এখন দেখো দিন সংখ্যা আর খাবারের পরিমাণের সঙ্গে সম্পর্ক যদি তৈরি করি, তাহলে কী হবে, দেখো আমাদের এখানে দিন সংখ্যা কী হয়েছে, কমেছে। তো দিন সংখ্যা যদি কমে যায়, তাহলে সেই মজুদ খাবারটা আমাদের কী হবে, মজুদ খাবারটা আমাদের বেশি দিন যাবে। তো দিন সংখ্যা কমলে খাবারের পরিমাণটা আমাদের কি বেঁচে যাবে, মানে বেশি হবে খাবারের পরিমাণটা, কম দিনে বেশি খাবার থেকে যাবে। তাহলে এখানে কিন্তু দিন সংখ্যা খাবারের পরিমাণের মধ্যে সম্পর্কটা ব্যস্ত আছে। তা আমরা লিখব দিন সংখ্যা
ও খাবারের পরিমাণের মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্কের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবার যদি বলি নাবিকের সংখ্যার খাবারের মধ্যে সম্পর্ক, দেখো নাবিক সংখ্যা আমাদের কী হয়েছে? নাবিক সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। তাহলে নাবিক সংখ্যা যেহেতু বেড়ে যায়, তার খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার খাবারের পরিমাণটা কমে যাবে। তাহলে এখানে বেড়েছে, এখানে কমেছে, এখানেও ব্যস্ত সম্পর্ক। তা আমরা লিখব নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ঠিক আছে, দুটোই আমাদের ব্যস্ত সম্পর্ক। এবার দেখো আমাদের এই যে খাবারের পরিমাণটা আমাদের দরকার। কি বলেছে আমাদের? যে তারা কোচিংয়ে পৌঁছাতে পারবে, সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কতটা পরিমাণ খাবার প্রয়োজন? তাহলে আমাদের যে খাবারের যেটা প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের যে এক্সের মানটা আমরা যদি বলি, তাহলে অতএব প্রতিদিন খাবার প্রয়োজন কতটা হবে প্রয়োজন? দেখো এই যে আমাদের দেখো এটা আমাদের গুণ হবে, এই যে 850টা আমরা গুণ দিয়ে দেবো। এবার লক্ষ্য করো এখানে আমাদের কমে ছিল, তাহলে এখানে বেড়েছিল। প্রথমটা কিন্তু আমাদের বেশি ছিল, তারপরটা এখানে বেড়েছিল, তো এখানে কমে ছিল, পরেরটা আমাদের এখানে কম ছিল। দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবা। এখানে বেড়েছে তো প্রথম, এখানে কমেছে তো এখানে বেড়েছে। তাহলে এই যে আমাদের বেড়েছে, তাহলে ভগ্নাংশটা দেখো, ভগ্নাংশটা কী হবে? আমাদের 1-এর চেয়ে বড় হবে, মানে 12/10 হবে। এই যে বেশিতে ভগ্নাংশ 1-এর চেয়ে বড়, 12/10। আর এখানে কমেছে, এর ক্ষেত্রে আমাদের কী হয়েছে? এখানে বেড়েছে তো এখানে কমবে। ব্যস্ত হলে কী হবে? বাড়বে তো কমবে। তাহলে কম বলতে এখানে দেখো, তাহলে 36/51, মানে 1-এর চেয়ে ছোটো হবে ভগ্নাংশটা। তাহলে এখানে 36/51 নিয়ে নেবা। ঠিক আছে, তাহলে এই যে এত গ্রাম, এটা সলভ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা 0 কেটে দেব। আর এখানে 17×3 = 51, আর 17×5 = 85, আর 12×3 = 36। তাহলে আমাদের দেখা গেলো 5 × 12 এত গ্রাম। এটা গুণ করে নেবা, 720 গ্রাম পেয়ে যাবা। 720 গ্রাম, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 3-এর প্রশ্নগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে x² - 2ax + a + b × a - b। তাদেরকে এটা একটা মিডল ফ্যাক্টর টাইপে আছে, তো মিডল ফ্যাক্টর মতো এটা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা x² রেখে দেবো, মাইনাস বড় বন্ধনী দিয়ে দিলাম। এখন এই যে দুটো আছে, দুটোকে ভেঙে তৈরি করবো এখানে। তো দেখো আমরা কী করবো? প্রথমে বড়টা নেবা, a + b বড়টা নেবা, মাইনাস দিয়ে দেবা, তারপরে ছোটোটা নাও, a - b ছোটোটা নেবা। আর এই যে x, এভাবে তো আমরা মধ্য সহগ বিশ্লেষণ মিডল ফ্যাক্টর করবো, তাই না? এটা আমরা ভেঙে নিতে, দেখো ভেঙে নিয়ে আমরা দেখবো যে মাইনাস দিয়েছে, এটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। তো আমরা দেখবো এটা সরল করে 2a আসছে কি। তা দেখো এখানে মাইনাস এর পরে এটা বিটা কিন্তু কাটছে না, বি নাই, বিকে কাটাতে হবে। তার জন্য এখানে মাইনাসটাকে প্লাস করে নাও, প্লাস করলে -b+b কেটে যাবে, আর এটা প্লাসে 2a ফিরে চলে আসবে। দেখো সরলটা করো, 2a আসবে, এক্স তো আছে, তাহলে আমরা -2x পেয়ে যাবো মাইনাসের জন্য। আর এখানে এই যে প্লাস, এটা আবার রেখে দাও, একদম মিডল ফ্যাক্টর মতনই অঙ্কটা, a + b × a - b। এখন এটা মিডল ফ্যাক্টর কী করতে হবে? এক্সট্রা গুণ হয়ে যেত দুজনের ক্ষেত্রে, তার গুণ করে নেব, a + b × x, আর প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, a - b × x প্লাস a + b × a - b। আচ্ছা, এবার দেখো আমরা কী করব? আমরা এই দুই জায়গা থেকে কমন নেব, এই দুই জায়গা থেকে কমন নেব। তাহলে এখান থেকে এই যে কমন নাও, তাহলে x কমন যাবে, তাহলে x - a + b, এটা পড়ে থেকে যাবে। এবার এই দুটো জায়গা থেকে কমন দেখো, মাইনাস তাহলে মাইনাস নেবা, আর a - b দেখো, a - b মিলে গেছে, তাহলে আমরা a - b কমন নিয়ে নেব। পরে থেকে যাবে এখানে x প্লাস, এই যে মাইনাস প্লাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাসটা, আর এখানে এটা তো নেওয়া হয়ে গেছে, a + b থেকে যাবে। মিডল ফ্যাক্টর কী দেখেছিলাম? এই যে দেখো এটা আর এটা আমাদের সমান হবে, সমান হয়ে গেছে আমাদের। তাহলে যেটা সমান হয়ে গেছে এটা কমন নিয়ে নেব, তারপর x - a + b, আর পরে থেকে গেলো কি এখানে x মাইনাস এটা a - b, আমাদের পরে থেকে গেল।
এখন আমরা একটা বন্ধনী করে নিই, এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস এ প্লাস বি। দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 3-2 প্রশ্নটা, এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমাদের আছে 2 × a² প্লাস 1/a² মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। আচ্ছা দেখো এটা a² প্লাস এটা b² করবো আমরা, তাহলে a² বলে b² সূত্র, এই সূত্রটা তোমাদের জানতে হবে, a² প্লাস b²। এই সূত্রটা আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে আমরা প্লাসও হয়, ঠিক আছে, দুটো সূত্র হয় এর, আমি লিখে দিচ্ছি তোমাদের, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a² প্লাস b² দুটো সূত্র পাবা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। তো এখানে দেখো আমাদের কিন্তু এই যে মাইনাস আছে এটা, তার জন্য আমরা মাইনাসের সূত্রটা কাজে লাগাবো, এখানে মাইনাস এটা নিব, এটাকে নিব না। আচ্ছা অঙ্ক দেখে আমাদের সূত্রটা কাজে লাগে, দুটোই সূত্র এটা a² প্লাস b²। তো চলো প্রথমটা আমরা কাজে লাগাই, তাহলে আমরা এখানে লিখবো, দেখো 2টা আমরা বাইরে রেখে দিলাম, a² প্লাস b² সূত্র আমরা লিখবো a মাইনাস বি, বি এখানে 1/a তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, বি হচ্ছে 1/a। ঠিক আছে, দেখো এই সূত্রটা ফেলে দিলাম, আর মাইনাস a মাইনাস 1/a এটা বসিয়ে দিলাম, মাইনাস 7 বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন আমরা এই 2টা দিয়ে গুণ করে দিই, দেখো a তো কেটে যাবে, 2 দিয়ে যদি গুণ করে নিই তাহলে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস এটা 2 দিয়ে এটা 4 হয়ে যাবে, মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, 2 × a মাইনাস 1/a তার হোল স্কোয়ার। আর এখানে দেখো এটা মাইনাস a মাইনাস 1/a এটা আমরা রেখে দিলাম, আর এখানে দেখো এটা মাইনাস 7 আর এখানে আছে কত প্লাস 4। তা এটা সলভ করে কত হবে, এটা যদি আমরা সলভ করে নিই তাহলে যোগ বিয়োগ করে আমাদের আসবে মাইনাস 3 আসবে এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার এই যে পার্টটা আছে একই হয়ে গেছে, তাহলে একে আমরা কী করবো, একে আমরা ধরে নেব কোনো কিছু, তো আমরা এখানে লিখে ধরি, এই যে দেখো। আচ্ছা এখানে আমরা ধরিটা লিখবো না, ধরিটা আমরা এখানে লিখি, এই জায়গাটা আমাদের কাজে লাগবে, তো এখানে লিখে আমরা ধরি a মাইনাস 1/a সমান সমান, এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে অতএব দেখো এটা যদি x হয়ে যায় তাহলে 2s², এটা x, তাহলে এখানে x মাইনাস 3। এখন এর মিডিল ফ্যাক্টর করব, তো মিডিল ফ্যাক্টর লক্ষ্য করো, এখানে 3 2 আছে, তো 3 আর 2 গুণ করতে হবে, 3 দিয়ে 6, 6কে ভাঙাতে হবে, 2s² মাইনাস 6কে ভাঙাবো দেখো, আর 1 আনতে হবে, তাহলে 3 বিয়োগ 2 এটা করে নিলাম আমরা, 3 দিয়ে 6 আর 3 থেকে 2 চলে গেলে 1 মাইনাস 3, এভাবে ভাঙবো, 2s² মাইনাস 3x, এটা মাইনাস মানে হচ্ছে প্লাস 2x 3, এখান থেকে কমন নিব, x কমন যাবে, তার 2x মাইনাস 3 পড়ে থেকে যাবে, আর এখানে আমরা কমন নিব 1, 2x মাইনাস 3, দেখো এটা মিলে গেছে, তাহলে আমরা 2x মাইনাস 3 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল x প্লাস 1। এখন যেটা আমরা ধরেছিলাম আমরা মানটা বসিয়ে দেবো, তো চলো আমরা এখানে চলে আসবো, দেখো জায়গাটা আমাদের কাজে লেগে গেল। তাহলে দেখো আমরা 2 × x এর মান কত, x এর মান আছে a মাইনাস 1/a, এটা ধরেছিলাম x এর মানটা, আর আবার এখানে মাইনাস 3 আছে, আর এদিকে এই যে x এর জায়গায় বসিয়ে দেবো আমরা কত, a মাইনাস 1/a আর প্লাস 1। এবার এই দুইটা গুণ করে নিতে পারো, তার মানে যদি গুণ করে নিই তো 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এখানে a মাইনাস 1/a প্লাস 1। দেখো হয়ে গেছে আমাদের মিডিল ফ্যাক্টর। আচ্ছা তোমাদের বলি এখানে এটাকে ভেঙে এখানে আরও কমন নেওয়া যাবে, এটাকে ভেঙে দিয়ে, তাহলে আমাদের এটা না করলেও হবে, এভাবে রেখে দিলেও তোমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, ওটা করার দরকার নাই, অ্যান্সার আলাদা হতে পারে, এটাকে ভেঙেছে, এটা তো ঠিক মিলে গেছে আমাদের, তাহলে এইভাবে রেখে দিলেও আমাদের হয়ে যাবে ওটা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা আমাদের আছে x⁴ × y⁴ মাইনাস 9x³ y³ প্লাস 8, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তা আমরা এটা মিডিল ফ্যাক্টর আকারে করব। দেখো মিডিল ফ্যাক্টর এভাবে তোমরা বুঝবা, যে পাওয়ারটা আছে 6 পাওয়ার, এখানে তার হাফ পাওয়ার আছে, অর্ধেক, 6-এর অর্ধেক 3, তাহলে এখানে দেখো যা পাওয়ার থাকবে তার যদি অর্ধেক পাওয়ার থাকে আর এই আকারটা যদি থাকে, তা তোমরা বুঝে নেবে যে মিডিল ফ্যাক্টর এটা হবে। তো চলো আমরা করব মিডিল ফ্যাক্টর, প্রথমটা রেখে দেব মাইনাস, এবার দেখো এটা 8 আছে, এখানে 8 একে 8, 8কে যদি ভাঙি 9 আনতে হবে, তাহলে 8 একে 8, 8 প্লাস 1 এটা নিয়ে নেব। তাহলে এখানে এখানে আমাদের হবে x³ আর y³ প্লাস 8। আচ্ছা চলো এটা 6 এটা রেখে দেবো, গুণ করে নেব, মাইনাস x³ y³ প্লাস 8।
কমন নাও, এখান থেকে কমন যাবে আমাদের এক্স কিউব ওয়াই কিউব, পরে থেকে যাবে এক্স কিউব ওয়াই কিউব, আর এটা আমাদের -8, ঠিক আছে, -8 থেকে যাবে। আর এখানে -1 কমন নিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা -8 হয়ে যাবে। তো দেখো এটা মিলে গেছে মিডল ফ্যাক্টর, এক্স কিউব ওয়াই কিউব -8 কমন, পরে থেকে যাবে এখানে এক্স কিউব ওয়াই কিউব -1। এখন দেখো এখানে আমাদের এ কিউব মানে বি কিউব সূত্র তৈরি করতে পারবো, এখানে এ কিউব মাইনাস বি কিউব তৈরি করতে পারবো। এটা এক্স ওয়াই দিয়ে তার হোল কিউব করলাম এ কিউব, এটা 2 এর কিউব করে দিলাম, এটা বি কিউব। এখানেও এক্স ওয়াই দিয়ে হোল কিউব, আর এককে আমরা একের কিউব করলাম। তাহলে এ কিউব মানে বি কিউবের সূত্র, চলো আমরা সূত্রটা ফেলি, এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স ওয়াই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। একইভাবে এখানে আমরা সূত্র ফেলবো, তারপর আমাদের হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি লিখলাম, এটা বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো সূত্র পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কী করবো এখন, আমরা তবে এটাকে যদি সলভ করে নেবো, তাই হয়ে যাবে আমাদের ওয়াই মাইনাস 2, এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 এর স্কোয়ার 4। আর এখানে দেখো এক্স ওয়াই -1, আর এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। এই দেখো, তাহলে আমাদের এটাই অ্যান্সার, এর যে উৎপাদক বিশ্লেষণ এটা। আর দেখো 4 অঙ্ক, তো 4 অঙ্কটা আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। 3টা রাশি দেওয়া আছে, প্রথম রাশিটা আছে এ স্কোয়ার -1, দ্বিতীয় রাশিটা আছে এ কিউব -1, আর তৃতীয় রাশিটা আছে এ স্কোয়ার প্লাস এ -2। তো আমরা প্রত্যেকটা রাশি ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। তো আমরা লিখব প্রথম রাশিটা আছে এ স্কোয়ার -1, তো এটা এ স্কোয়ার 1কে 1 স্কোয়ার করে দিলাম, তো এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো প্রথম রাশিটা ভেঙে নিলাম। এবার দ্বিতীয় রাশিটা আছে এ কিউব -1, দেখো এ কিউব 1কে আমরা 1 এর কিউব করে দিলাম, 1কে তোমরা ইচ্ছা মতো পাওয়ার নিতে পারবা, কারণ 1 এর পর যে পাওয়ার থাকে না কেন 1ই হয়। এবার এটা এ কিউব মানে বি কিউবের উৎপাদকের সূত্রটা, তা দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের এ কিউব মানে বি কিউবের উৎপাদকের সূত্র, এ ধরে আর বিটাকে 1 ধরে, এ -1, আর এখানে ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস এটা এ 1 স্কোয়ার 1। তাহলে আমার দ্বিতীয় রাশিটা ভাঙা হয়ে গেছে। এবার তৃতীয় রাশিটা তৃতীয় রাশিটা আছে এ স্কোয়ার প্লাস এ -2। চলো এটাকে যদি আমরা ভেঙে দিই, তা এটা দেখো তো মিডল ফ্যাক্টর ভাঙবে, এটা তো মিডল ফ্যাক্টর যদি ভাঙি, তা আমাদের এটা এ স্কোয়ার আর প্লাস এখানে আমরা 2 × 2, তাই না, 2 থেকে 1 গেলে 1 আসবে, 2 × 2, 2 - 1 করলাম, এখানে এ -2। তো মিডল ফ্যাক্টর দেখো এ স্কোয়ার প্লাস এটা 2a, এটা -a, -a, এটা দেখো -a -2। আচ্ছা, তাহলে এখানে কমন নেব আমরা এ, তাহলে এ প্লাস 2, আর এখানে -1 কমন নেব, তাহলে এ প্লাস 2। ওকে, আচ্ছা আমরা এখানে নিয়ে চলে আসি। তাহলে আমাদের রয়ে গেল এ প্লাস 2 কমন, দেখো এই যে এ প্লাস 2 দু জায়গায় মিলছে কমন, পরে থেকে যাবে আমাদের এই যেটা এ আর -1। তাহলে আমরা এখানে এ -1 তো ভেঙে নিলাম তৃতীয় রাশি। এবার আমরা দেখো এই 3টি রাশি থেকে গসাগু বের করবো। আমরা লিখব অতএব গসাগু দেখো প্রত্যেকটা রাশি থেকে যে রাশিগুলো মিলবে, তাহলে এ প্লাস 1 লক্ষ্য করো, প্রথম যে এটা আছে, তাহলে এ প্লাস 1, আর দ্বিতীয়তে কিন্তু এ প্লাস 1 নেই, তাহলে এ প্লাস 1 নেওয়া গেল না। এ -1 দেখো, এ -1 প্রথমে আছে, এ -1 দ্বিতীয়ত আছে, আর এ -1 দেখো তৃতীয়ত আছে। তাহলে আমরা এখানে এ -1 নিয়ে নিলাম, 3 জায়গা থেকে এ -1 মিলেছে বলে আমরা এ -1 নিয়ে নিলাম।
এবার প্রথমেই দেখো আমাদের আর নাই নেওয়া, প্রথমেই শেষ, তাহলে আর দেখতে যাব না, কারণ গসাগু বলতে 3 জায়গা থেকে যেটা মিলবে সেটাকেই নিতে হবে। তাই এই হলো আমাদের নির্ণয় গসাগু a-1। দেখো 4-এর অথবা, তো 4-এর অথবাটা গসাগু করতে হবে। 4 এবং 4-এর অথবা দুটোই গসাগু করতে বলেছিল আমাদের। তো 4-এর অথবা দেখো দুটো রাশি আছে এখানে, 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর দ্বিতীয় রাশিটা আছে 4a² ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব আছে। আচ্ছা, তো চলো আমরা প্রথম রাশিটাকে ভেঙে নেব। তাহলে লিখব প্রথম রাশিটা আছে 2ax a মাইনাস এক্স তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা দেখো 2 ইন্টু a ইন্টু এক্স ভেঙে নিলাম, আর এখানে a মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটাকে আমরা দুবার লিখতে পারবো, a মাইনাস এক্স একবার আর a মাইনাস এক্স একবার। ভাঙা হয়ে গেছে প্রথম রাশি। এবার চলে যাবো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি 4a² আর a মাইনাস এক্স তার হোল কিউব আছে। আচ্ছা, 4 বলতে 2 ইন্টু 2 আমরা ভেঙে নিলাম, a² a ইন্টু a আর একটা এক্স আছে, আর a মাইনাস এক্সের হোল কিউব, তাহলে a মাইনাস এক্সকে 3 বার লিখতে পারবো, একবার, দুবার, এই যে 3 বার। ওকে, এবার আমরা দেখো দুটো রাশি ভেঙে নিয়েছি, আমাদের করতে হবে গসাগু। তো আমরা দেখো গসাগু লিখব। গসাগু বলতে দুটো রাশি থেকে যারা মিলবে, দেখো 2 মিলছে 2 নিয়ে নেব, এ মিলছে এ নিয়ে নিলাম, এক্স মিলছে এক্সও নিলাম। আচ্ছা, বাইরেরগুলো প্রথমে আর নাই, আর আমরা দেখতে যাব না। এবার দেখো এখানে রাশিগুলো a মাইনাস এক্স আবার a মাইনাস এক্স দুটো করে a মাইনাস এক্স দু জায়গা থেকে মিলছে, তা আমরা a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স এটা নিয়ে নিলাম। আর কমন যাচ্ছে না, এটাই কমন, এটা যদি গুণ করে নেওয়া হয় এটা হবে 2ax আর a মাইনাস এক্স দুটো আছে, তাহলে a মাইনাস এক্সের হোল স্কোয়ার। দেখো এটা আমাদের নির্ণয় গসাগু। দুটো গসাগু তোমাদের একটা করতে বলেছে, তো যেটা সহজ মনে হবে সেটা করবা। তো দেখো এখানে তো এটা সহজেই মনে হচ্ছে, দুটো রাশি আছে 3টা নাই, তোমরা এটাও করতে পারো। আর তোমার যদি মনে হয় যে আগেরটা ভালো লাগছে, তো আগেরটাও করতে পারো। আর দেখো 5-এর প্রশ্নটা, তো 5-এর প্রশ্নটা আমাদের লসাগু করতে বলেছে। 3টে রাশি আছে, প্রথম রাশিটা আছে x⁴ প্লাস s² প্লাস y⁴, দ্বিতীয় রাশিটা আছে x³ প্লাস y⁴, তৃতীয় রাশিটা আছে s² মাইনাস xy তার হোল কিউব আছে। তো চলো প্রত্যেকটা রাশি আমরা আগের মতো করে ভেঙে নেব, যেভাবে গসাগু করলাম। তো প্রথম রাশি টুকব, প্রথম রাশি x⁴ প্লাস s² y² প্লাস y⁴। প্রথম রাশিটা দেখো, আমরা এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। তার জন্য আমরা কী করবো, এখানে 2 নিয়ে নিলাম, এই যে দেখো এটা রেখে দিলাম। এখানে একটা ছিল, দুটো নিয়েছি, তাহলে একটা বাদ দিয়ে দেবো, যে একটা বাদ দিয়ে দেবো। তাহলে এই জায়গাটা এখন পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো। তো আমরা এখন দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশিত করি, সেটা s² করতে পারবো, 2ab এটা তো আছেই ঠিকঠাক, আর এটা y² স্কোয়ার করে দেবো, আর এখানে s² y² এটা বসিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের কি, এটা হচ্ছে এটাকে b ধরে a² প্লাস 2ab প্লাস b², তাহলে a প্লাস b² সূত্র, এটা আমাদের সূত্রটা পড়ছে a প্লাস b তার হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রটা আমরা তৈরি করেছি, ফেলে দিলাম। আর এটা দেখো s² y² আছে, এটাকে xy করে নাও, তার হোল স্কোয়ার করে দাও। এবার এটাকে b ধরে, এটা a² মাইনাস b² সূত্র, তাহলে আমরা দেখো এটা যে a প্লাস b, এই যে আমাদের b, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a, এই যে দেখো এটা হচ্ছে আমাদের a মাইনাস এটা b, এই যে দেখো। তাহলে আমাদের প্রথম রাশিটা ভাঙা হয়ে গেছে। চলে যাবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা আছে x³ y প্লাস y⁴। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে আমরা কী করবো, আমরা y কমন নিয়ে নেব, y। তাহলে yটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে x³ থেকে যাবে, আর এখানে y4 ছিল, তাহলে এখানে y কমন নিয়েছি, তাহলে y³ থাকবে, y রেখে দিলাম। এখানে x³ প্লাস y³, তাহলে a³ প্লাস b³ উৎপাদকের সূত্রটা চলো এখানে অ্যাপ্লাই করবো। তাহলে a³ প্লাস b³ উৎপাদকের সূত্রটা আমাদের জানতে হবে, a প্লাস b মানে x প্লাস y ইন্টু a² মানে s² মাইনাস ab মানে xy প্লাস b² b বলতে y, তাহলে y²। দেখো a³ প্লাস b³ উৎপাদকের সূত্র একদম ফেলে দিয়েছি, হয়ে গেছে আমাদের ভাঙা। এবার ভেঙে দেবো আমরা এই যে তৃতীয় রাশিটা, এখানে লিখব তৃতীয় রাশি।
রাশিটা আছে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। আচ্ছা দেখো আমাদের ভিতর থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্সটা কমন নিব, কিন্তু বাইরে আবার কিউব আছে, তাহলে এক্সটা কমন নিব, কিন্তু আমাদের বাইরে নিয়ে আসবো বলে কিউব চাপিয়ে দেবো আমরা। আচ্ছা এক্স কমন নিয়েছি, তাহলে আমার থেকে হবে এক্স মাইনাস ওয়াই থাকবে তার হোল কিউব। আচ্ছা এটাকে আবার 3বার ভেঙে নিতে পারবো। আচ্ছা এটা আমার এইখানে ভাঙাই, এখানে চলে আসলাম সমান সমান, তাহলে এক্স কিউবটাকে 3বার লিখি, এক্স ইন্টু এক্স, আর এক্স মাইনাস ওয়াই কিউব এটাকেও 3বার লিখবো, এক্স মাইনাস ওয়াই 1বার, এক্স মাইনাস ওয়াই 2বার, আর এক্স মাইনাস ওয়াই 3বার। দেখো ভেঙে নিলাম। তাহলে 3টা রাশিকে আমরা ভেঙে নিয়েছি, আর লসাগু করতে বলেছে, চলো আমরা করবো এবার লসাগু। তো এফ লসাগু, দেখো লসাগু বের করার নিয়মটা যে দেখবো 3 জায়গা থেকে মিললে পরে আমরা নিব, একটা নিব, আর যদি 3 জায়গা থেকে না মিলে 2 জায়গায় মিলে তবুও আমরা নিতে পারবো। দেখো নিয়মটা দেখো, প্রথমটা দেখো, প্রথমটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা কি মিল হচ্ছে কারোর সঙ্গে? দ্বিতীয়তে যদি আমরা দেখি, দ্বিতীয় রাশিটা এই যে দেখো, দ্বিতীয় রাশিতে নেই আমাদের, তাই না? আর তৃতীয়তে তো নাই, তাহলে প্রথমটা এটা যে দেখছি এটা মিলছে না, তো লসাগুতে যেটা মিলবে না সেটাকেও নিতে হয়। চলো আমরা এটা নিয়ে নিই। আমাদের আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, নিয়ে নিলাম। এবার এটা দেখো তো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আমাদের দ্বিতীয় দেখো, দ্বিতীয় সঙ্গে মিলছে, প্রথমে আর দ্বিতীয়, তৃতীয়তে নাই, তাহলে 2 জায়গায় মিলছে বলে একটা নিব, এই যে 2 জায়গায় মিললো, এই দুটোর জন্য একটা নিবা। তাহলে এখানে আমরা নিয়ে নেব কত, এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, নেওয়া হয়ে গেছে। আচ্ছা যেগুলো নেওয়া আছে দাগ মারা হচ্ছে, প্রথমে দাগ মারা কমপ্লিট। এবার দেখো দ্বিতীয়তে দেখো, আচ্ছা এখানে দেখো আমাদের বাইরে এক্স আছে, তাহলে এই যে বাইরে এক্স বলছি, ওয়াই আছে, তাহলে এই ওয়াইটা মিলছে, ওয়াইটা মিলছে না, তাহলে আমরা ওয়াই নিয়ে নিলাম, দেখো ওয়াই নিয়ে নিলাম। আর আবার যেহেতু দেখি এই যে এদের এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কোথাও মিলছে, এক্স প্লাস ওয়াই মিলছে না, তার মানে এক্স প্লাস ওয়াইও নিয়ে নিলাম। তারপরে দ্বিতীয়তে দাগ মারা কমপ্লিট। এবার তৃতীয়তে চলে এসো, দেখো এখানে কটা এক্স আছে, 3টা এক্স, 3টা এক্স নিয়ে নাও, তো এই যে 3টা এক্স আমরা নিয়ে নেব, দাগ মেরে দিলাম 1 2 3, 3টাকে দাগ মেরে আমরা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা তারপরে দেখো এই যে এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তো কারোর সঙ্গে মিলেনি, কোথাও নাই, তাহলে এদেরকে নিয়ে নেবো 3 জনকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে। আচ্ছা দেখো লসাগু এভাবে আমাদের নিয়ে নিলাম, যেটা মিললো সেটাকে নিলাম, যারা মিলেনি তাদেরকেও আমরা নিয়ে নিয়েছি। এবার সবাইকে একটু সরল করে গুণ করে নাও। দেখো আমরা 3টা এক্স আছে, এবার এক্স কিউব বলতে পারবো, একটা ওয়াই আছে, তাহলে এক্স কিউব ওয়াই আগে লিখে দিলাম। তারপরে আগে যে ছোটোগুলো লিখি, দেখো এক্স প্লাস ওয়াই লিখবো, এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই 3টা আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা লিখে হোল কিউব করে দাও। তারপরে এই যে বড়োটি লিখে দিচ্ছি, এটা আর এটা, তাহলে বড়োটা আগে লিখি, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো হয়ে গেছে আমাদের লসাগু, তাহলে এই হলো আমাদের লসাগু, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এবার দেখো 6এর প্রশ্নটা, তো আমাদের এখানে সরলতম মান বের করতে বলেছে, তাহলে চলো সরল করে আমরা সরলতম মান বের করি। দেখো প্রথমে আমরা কী করবো, এই যে উপরে আছে আমাদের অঙ্কটা আছে, বলে দিই এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই, তারপরে আছে 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। আচ্ছা আমরা কী করছি দেখো, আমরা এই যে উপরের সঙ্গে 3 যোগ করছি, 3 যোগ করলাম, 3 যোগ করলে আবার 3 বিয়োগ করতে হবে, তো দেখো এ বাই এ মাইনাস এক্স আছে, মাইনাস 1 এখানে করলাম, প্লাস তারপরে বি বাই বি মাইনাস এক্স, এখানে মাইনাস 1 দিলাম, যেহেতু 3 নিয়েছি প্লাস 3 নিয়েছি তো মাইনাস 3 দরকার, তা মাইনাস 1 মাইনাস মাইনাস 1 মাইনাস 2 হয়ে গেল। এবার এর সঙ্গে মাইনাস 1 দেবো, যে প্লাস সি বাই আছে সি মাইনাস এক্স, এর সঙ্গে মাইনাস 1 দিতে হবে, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 3 কেটে যাবে, আমরা দেখো প্লাস 3 নিয়েছি তো মাইনাস 3 আমরা বাদ দিলাম, এভাবে ব্যালেন্স করে দিলাম। তারপর নিচেরগুলো বসিয়ে দাও যা আছে, নিচে কোনো কিছু কাজ হবে না, নিচে যেভাবে আছে সেভাবে একদম দেখে দেখে লিখে দাও। যেখানে আমাদের মাইনাস আছে প্লাস করে দিয়েছি এক্স মাইনাস সি। এবার দেখো তো এই জায়গাগুলো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এই জায়গাগুলো 3 রেখে দিলাম প্লাস, তার লসাগু আমাদের এ মাইনাস এক্স, ঠিক আছে, এই যে এই দুটো থেকে, তাহলে আমাদের এখানে এটা নেমে গেল, মাইনাস মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস এক্স। এবার এখানে এটা আমাদের কত,
আমাদের আছে প্লাস, এবার এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো বি মাইনাস এক্স লসাগু, বি নেমে গেল, তাহলে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস বি প্লাস এক্স এভাবে দাঁড়িয়ে গেল। চলে এসে এখানে প্লাস, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ, তাহলে এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে আমাদের কত দাঁড়িয়ে যাবে দেখো, তো আমাদের দাঁড়িয়ে যাবে যে সি মাইনাস এক্স, পরে সি মাইনাস সি প্লাস এক্স, আর নিচে ছিল, নিচেরগুলো আমরা বসিয়ে দেব। যে কী ছিল আমাদের 3/x মাইনাস 1/x মাইনাস এ 1/x মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি। দেখো আমরা এভাবে কমন নিয়ে নিলাম। আচ্ছা এবার দেখো তো এখানে মাইনাসে প্লাসে কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে আমাদের এখানে 3 প্লাস এখানে থেকে গেল এক্স বাই এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স, এরা থাকলো। আর নিচে নিচে দেখো আমরা একটু কাজ করব, মাইনাসটাকে প্লাস করে দিলাম, তাহলে আমরা কি করব, এটাকে দেখো আমরা করে দিলাম এ মাইনাস এক্স করে দিলাম, এক্স মাইনাস এটাকে এ মাইনাস এক্স করলে একটা মাইনাস বের হবে, ওই মাইনাসটা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে। একইভাবে এটা প্লাস করে দেবো, তাহলে 1/x মাইনাস বিটাকে বি মাইনাস এক্স লিখে দেবো। আবার এখানে প্লাস করে দিলাম, তাহলে 1/x মাইনাস সিটাকে সি মাইনাস এক্স লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো আমি এখানে চলে আসবো সমান সমান। এখন কি করব দেখো, এই যে উপর থেকে এক্স 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 আছে না, তো আমরা এক্স কমন নেব, এখানে এক্স নাই তাহলে নিচে এক্স দিয়ে দেবো। তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে 3-এর কাছে এক্স ছিল না, তাহলে এখানে এক্স নাই, তো তোমরা 3/x করে দাও, এক্স না থাকলে নিচে এক্স দিয়ে দেবো, মানে এক্স কমন মানে কি এক্স দিয়ে ভাগ করে দেওয়া, ভাগ মানে নিচে দিতে হবে। আর এখানে তো আমাদের এক্স ছিল, তো এখানে 1 থেকে আবার এক্স চলে গেল, তাহলে এ মাইনাস এক্স প্লাস 1 বি মাইনাস এক্স প্লাস 1/সি মাইনাস এক্স, দেখো এভাবে থাকে। আর নিচে যদি আমরা বন্ধনী দিয়ে দিই, নিচেরগুলো দেখা লিখে নেব যেটা ছিল, এই যে এরাই আছে, দেখো উপর নিচ কিন্তু আমাদের সমান দেখাচ্ছে, এটা একদম মিলে গেছে। তাহলে এই দুটো কেটে দাও, তো আমাদের কে থেকে গেল, শুধু এক্স থেকে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই যে সরলতম মান বের করতে বলেছিল সেটা আমাদের এক্স। আর দেখো 7-এর অঙ্ক, তো 7-এর 1-এরটা আমরা নিয়েছি, তো 7-এর 1 নম্বরে দেখো এগুলো উপপাদ্য আছে, তো 7-এর 1-এর উপপাদ্যটা এখানে বলছে প্রমাণ করো একটি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। তো এটা আমাদের একটা উপপাদ্য আছে, তোমাদের ক্লাস 8-এর বইতে উপপাদ্য 8, সেটা উপপাদ্য 8 তোমরা পেয়ে যাবা ক্লাস 8-এর। তো এই উপপাদ্যটা আমরা করাবো। তো চলো এই উপপাদ্যের প্রমাণটা আমরা দেখাচ্ছি। আমাদের একটি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে প্রমাণ করে। তা প্রথমে আমরা কী করবো, একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করছি। এই যে আমাদের একটা ত্রিভুজ করলাম এ বি সি, তাহলে এ বি সি আমাদের একটা ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখব ধরি এ বি সি একটি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এবিসি একটি ত্রিভুজ এটা আছে, তো আমাদের কী প্রমাণ করতে হবে, যে ত্রিভুজের 3টি কোণের যোগফল, 3টি কোণ বলতে কোণ আমরা নিলাম এবিসি, এই কোণটা নিলাম এবিসি কোণ প্লাস, তারপর এই কোণটা এটা হচ্ছে এসিবি, কোণ এসিবি প্লাস, আবার এই কোণটা বিএসি, এই কোণটা বলবো, এই কোণটা বিএসি। 3টি কোণের যোগফল বা সমষ্টি আমাদের দেখাতে বলেছে 2 সমকোণ, যেটাকে 180 ডিগ্রি বলতে পারবে। 180 ডিগ্রিকে 2 সমকোণ বলা হয়, তাই এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন আছে, তো আগে আমরা অঙ্কন করব। তাহলে অঙ্কনটা আমরা আগে ছবিতে করে নিই, তারপর লিখে দেবো। দেখো বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়াবো, ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম বিসি বাহুকে। তো এটি আমরা লিখব, তো লিখব বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম। দেখো এটা আমাদের অঙ্কন। এবার চলে যাবো প্রমাণে।
প্রমাণটা আমাদের দেখাতে হবে 3টি কোণের যোগফল ত্রিভুজের 180 ডিগ্রি বা 2 সমকোণ। তার জন্য আমরা দেখো প্রথমে কি দেখাচ্ছি, এই যে দেখো তো এই যে বিডি সরলরেখার উপর সিএ দণ্ডায়মান হওয়ার জন্য এই দুটো কোণের যোগফল কত হবে, এটা কোণ 180 ডিগ্রি, বিডি সরলরেখাংশ এক সরলরেখাংশ 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখো যে এই দুটো কোণ মানে এই কোণটা কোণ এসিবি, কোণ এসিবি প্লাস আর কোণ এসিডি, কোণ এসিডি, এই দুটো কোণের যোগফল কত পাবো, 180 ডিগ্রি পাবো। কেন 180 ডিগ্রি পাবো, কারণটা কি লিখবা, যেহেতু এই যে বিডি সরলরেখাংশের উপর সরলরেখাংশের উপর সিএ দণ্ডায়মান, ঠিক আছে। তাহলে কোনো সরলরেখাংশের উপর যদি একটা সরলরেখাংশ দণ্ডায়মান হয় তাহলে তাদের যে এই দুটো সন্নিহিত কোণ আছে এদের যোগফল কী হবে, 180 ডিগ্রি হবে, তাই না। যেহেতু এই যে বিডি সরলরেখার কোণটা আমাদের কি সরল কোণ মানে 180 ডিগ্রি, এই দুজনের যোগফল 180 ডিগ্রি পাবো, তাদের এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদের দেখো এই যে এটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা কী হবে, এই যে এসিডি ত্রিভুজের বহিস্থ কোণ, আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, এটা একটা উপপাদ্য আছে, তো এটা আমরা এখানে কাজে লাগাবো। অতএব দেখো এই যে কোণ বহিস্থ কোণটা এসিডি, কোণ এসিডি, তাহলে এই বহিস্থ কোণটা কী হবে, এই যে এই দুটো কোণের যোগফলের সমান হবে। তাহলে আমরা এই কোণটাকে এবিসি কোণ বললাম প্লাস আর ওই কোণটাকে আমরা বলে দেবো এই যে এই কোণটাকে বিএসি, এটাকে এবিসি ওটা বিএসি, এটা হচ্ছে আমাদের বিএসি, এটা হবে। এটা কারণটা কি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ, কারণটা তোমাদের লিখে দিই, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, ঠিক আছে, এই দুটির যোগফলের সমান হয়, এটা কারণ আমাদের। এখন কি করব, আমরা উভয় দিকে এই কোণটা এসিবি কোণটা যোগ করে দিই, তাহলে উভয় দিকে যোগ করে দেখো কোণ এসিবি যোগ করে দিলাম, তাহলে আমাদের এসিডি ছিল আর এখানে তো আছে এবিসি প্লাস বিএসি, যোগ করব কাকে, কোণ এসিবিকে যোগ করে দিলাম, ঠিক আছে, এই কোণটা যোগ করে দিলাম। দেখো এর মানটা বের করে রেখেছে 180 ডিগ্রি, তাহলে এর জায়গায় আমরা কত লিখে দেবো, 180 ডিগ্রি। আর এখানে তিনটা কোণ এবিসি প্লাস কোণ, আচ্ছা এসিবি আগে লিখলাম যদি এখানে আগে এসিবি আছে প্রমাণে, তারপরে কোণ বিএসি, ঠিক আছে। এই যে দেখো এদের যোগফল 180 ডিগ্রি, একটু ভালোভাবে লিখি আমরা, আগে এদেরকে লিখে দিলাম এবিসি কোণ এসিবি প্লাস বিএসি, কত পেলাম এদের যোগফলটা 180 ডিগ্রি। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা তো দেখাতে বলেছিল ত্রিভুজের 3টি কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে লিখে দেবো প্রমাণিত। আর দেখো 7-2 অঙ্কটা, তো 7-2 অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি উপপাদ্য আছে, তো চলো উপপাদ্যটা পড়া যাক। তো আমাদের উপপাদ্যটা আছে, প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণের সৃষ্টি হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা উপপাদ্য 1 আছে, তোমাদের ক্লাস 8-এর উপপাদ্য বইতে আছে। তো চলো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা প্রথমে ছবিটা তৈরি করব। তা প্রথমে আমরা দুটো সরলরেখা দেখো, এই যে একটা সরলরেখা নিয়ে নিলাম এবি আর এদিকে আমরা নিলাম এই যে সিডি, তাহলে এখানে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে, এই যে দেখো। তাহলে আমরা এটাকে নিলাম, এটা এ বি নাম দিয়ে দিলাম এ বি, আর এটা আমরা নাম দিলাম সি, এদিকে ডি নাম দিয়ে দিলাম সিডি, ছেদ করেছে কথায় ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, তো চলো আমরা প্রমাণটা করি। তার প্রথমে আমরা কি করেছি, আমরা ধরি যে এ বি সিডি দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করে, ধরি এ বি সরলরেখার চিহ্ন এভাবে দিলাম, এ বি ও সিডি দুটি সরলরেখা ও বিন্দুতে
ছেদ ছেদ করায় বিপ্রতীপ কোণগুলি দেখো বিপ্রতীপ কোণগুলি পাবো, যেমন এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণ, এগুলো সব বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণগুলি আছে দেখো, এই যে এওডি, এটা, এবার এটা নিয়ে নিই আমরা বিওসি, এবং আছে আমাদের এদিকে বিওডি, আর আছে এদিকে এওসি। এগুলো হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে প্রমাণ কী করতে হবে? প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান। আমরা লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ এওডি সমান সমান কোণ বিওসি। ঠিক আছে, বিপ্রতীপ কোণ, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, এরা সমান হবে। এবং কোণ, এই যে এই কোণটা বিওডি সমান সমান কোণ এওসি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে, এর সঙ্গে এটা সমান হবে, এর সঙ্গে এটা সমান। এবার আমরা কী করব? প্রমাণে চলে যাব। প্রমাণটা আমরা দেখাই। প্রমাণ দেখো, আমরা প্রথমে এই দুটো কোণের যোগফল দেখাবো। কত হবে? 180 ডিগ্রি। দেখো এটা সিডিটা একটা সরলরেখা, আর ওই দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে কোণ এওডি যোগ কোণ এওসি, এদের যোগফল কত? 180 ডিগ্রি বলতে পারবো। ঠিক আছে, আর এবার এই কোণ আর এই কোণের যোগফল দেখাচ্ছি আমরা। কোণ এওসি প্লাস এই কোণটা এই কোণটা, এদের যোগফল 180 ডিগ্রি হবে। এ বি সরল হওয়ার পর ওসি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল কত পাবো? 180 ডিগ্রি পাবো। তাহলে আমরা এখানে এই কোণটা আমরা নেব বিওসি, এদের যোগফল 180 ডিগ্রি। এখানে কারণটা তোমরা বলতে পারো যে কোনো, ঠিক আছে, যেরকম আমরা বলতে পারি, একটা কারণ বলে দিই যে এই যে সিডি, আমরা বলবো সিডি এর উপর ওয়ে দণ্ডায়মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এদের যোগফল 180 ডিগ্রি, তাহলে এরা কী হবে? সমান হয়ে যাবে। তাহলে এওডি প্লাস এওসি সমান হয়ে যাবে এওসি প্লাস বিওসি, তাই তো? এদের যোগফল 180 ডিগ্রি, এদেরও যোগফল 180 ডিগ্রি, ডান দিকে সমান, তাহলে বাঁ দিকে সমান হবে। আচ্ছা, এখানে দেখো এই কোণ এওসি একই আছে বলে কেটে দিলাম। তাহলে আমরা কোণ এওডি সমান কোণ বিওসি, দেখো আমাদের একটা প্রমাণ চলে এসেছে, কোণ এওডি, এই যে প্রমাণটা, কোণ এওডি সমান কোণ বিওসি, এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করে দিলাম আমরা। তো এটা প্রমাণিত হয়ে গেছে, এটা লিখে দেবো প্রমাণিত। আচ্ছা, আবার আরেকটা প্রমাণ করতে হবে। দেখো তো আমরা একইভাবে প্রমাণটা আমরা এই দুটো কোণের যোগফল দেখাবো 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল, এই কোণটা আমরা হবে আমাদের বিওডি প্লাস, আর এই কোণটা বিওসি, এদের যোগফল 180 ডিগ্রি আগের মতো করে। এবার এটা নিব আমরা, তাহলে এটা হচ্ছে বিওসি, আর ওটা হচ্ছে আমাদের এওসি, এদের যোগফল 180 ডিগ্রি। আচ্ছা, আবার এখানে দেখো এতে দুজনের যোগফল 180 ডিগ্রিতে এরা সমান হবে আগের মতো করে। কোণ বিওসি, দেখে কোণ বিওসি যোগ কোণ এওসি, এখানে মিলছে কোণ বিওসি, তাই বিওসি কেটে গেল। তাহলে আমাদের কী থেকে গেল? বা আমাদের থেকে গেলো এদিকে কোণ বিওডি সমান এদিকে কোণ এওসি। দেখো আমাদের 2 নম্বর এটাও চলে এসেছে, কোণ বিওডি সমান কোণ এওসি, প্রমাণ হয়ে গেছে। তো এখানে লিখে দেবো আমরা প্রমাণিত, এটা আমাদের আকার হবে প্রমাণিত। দেখো দুটি প্রমাণ করে দিয়েছি, এভাবে আমাদের প্রমাণটা করতে হবে। আর দেখো 7-এর 3 অঙ্কটা, তো এটাও আমাদের উপপাদ্য আছে,
তা দেখো উপপাদ্যটা বলছে এখানে প্রমাণ করো একটি ত্রিভুজে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। উপপাদ্য 6 এটা খুবই ভালো উপপাদ্য। চলো আমরা করাই উপপাদ্যটা। তো আমাদের একটি ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ আমরা তৈরি করব। আমরা ত্রিভুজ নিয়ে নিলাম, এই যে আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজের নাম দিয়ে দেবো এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজ, আর এই ত্রিভুজের দুটি কোণ সমান হলে, আমরা দুটি কোণ সমান বলতে এই কোণটা আর এই কোণটা আমরা সমান ধরে নেব। তো চলো আমরা লিখি, ধরি আমরা কি নিয়েছি, ধরি ত্রিভুজ এ বি সি এর এই দুটি কোণকে আমরা সমান নিয়ে নেব। কোণ দেখো এই কোণের নাম আমরা এবিসি বলবো, এবিসি সমান সমান, আর এই কোণটা আমরা নেব এসিবি, এসিবি। ঠিক আছে, এই ত্রিভুজে দুটো কোণ সমান। তাহলে কী প্রমাণ করতে হবে? তো আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজে দুটি কোণ সমান হলে এদের যে বিপরীত বাহুগুলো আছে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এবি সমান সমান এসি, এটা প্রমাণ করতে বলেছে। তা আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, এই যে দেখো আমাদের প্রমাণ করতে হবে এবি সমান সমান এসি। এই দুটো কোণ সমান হলে এই কোণ দুটির যে বিপরীত বাহুগুলো আছে এবি আর এসি, তাদের দৈর্ঘ্যটাও সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ দরকার এবি সমান সমান এসি, এটা প্রমাণে নিয়ে আসলে আমাদের উপপাদ্য প্রমাণিত। এবার দেখো আমাদের এখানে অঙ্কন আছে, তাহলে আমরা আগে অঙ্কনটা করব। অঙ্কনটা আমরা করে নিচ্ছি, দেখো এখানে ছবিতে করে নেব, তারপর এটা লিখে দেবো। এই যে কোণ বিএসি, যে কোণটা আছে বিএসি, এই কোণের সমদ্বিখণ্ডক একটা অঙ্কন করব। সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে এমন একটা সরলরেখাংশ। সেটা আমরা এই যে সেটা আমরা এডি, তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। চলো এটা আমরা লিখে দিই কথাটা, যে কাজ করলাম সেই কাজটি আমরা অঙ্কনে লিখে দেব। তো আমরা লিখব কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এডি, এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে, ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে, একটু ভালো করে দেখি, বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, যেটা কাজ করলাম সেটা লিখে দিলাম। তাহলে অঙ্কন হয়ে গেছে। এবার চলে যাবো আমরা প্রমাণে। খুব সুন্দর প্রমাণ। দেখো প্রমাণ করার জন্য আমরা প্রথমে দুটো ত্রিভুজ তুলে নেব। এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের নাম আমরা বলে দেবো এবিডি ত্রিভুজ, এবিডি। ও এবার এদিকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। এই দুটো ত্রিভুজ থেকে ত্রিভুজ এত এর আমরা সর্বসম প্রমাণ দেখাবো। তার জন্য তিনটা শর্ত সমান দেখাবো দুটো ত্রিভুজ থেকে। তিনটা শর্ত দেখো আমরা কি সমান পাবো। এই যে এডি বাহুটা দেখো, এডি বাহুটা আমরা সাধারণ বাহু বলতে পারবো। তাহলে যে এডি বাহুটা এই ত্রিভুজের বাহু আছে, এই ত্রিভুজের এডি বাহু আছে, তাহলে এডি বাহুকে আমরা বলবো সাধারণ বাহু। একটা প্রমাণ এটা আমাদের, সাধারণ বাহু। একটা শর্ত কমপ্লিট, এডি আমাদের সাধারণ বাহু। 2 নম্বর সমান দেখো আমরা এই কোণটার সঙ্গে এই কোণ সমান বলতে পারবো, যেহেতু আমাদের এটা প্রশ্ন অনুসারে এই দুটো কোণ সমান আছে। তাহলে আমরা এখানে এবি সমান সমান কোণ এসিবি, দেখো এই দুটো কোণকে আমরা সমান বলে দিলাম। আচ্ছা, কেন এরা সমান? এবার তোমরা লিখতে পারো প্রশ্ন অনুসারে, প্রশ্নে কিন্তু এটা বলে দিয়েছে, প্রশ্ন অনুসারে এটা সমান। আর একটা শর্ত, 3 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই দুটো কোণ সমান। কেন? কারণ এই যে দেখো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, সমদ্বিখণ্ডক বলতে কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে। তাহলে দেখো এখানে এই কোণটা যদি নাম বলি, এটা আমরা বিএডি বলি, কোণ বিএডি তার সঙ্গে সমান হবে এদিকার কোণটা, এই কোণের নামটা আমরা সিএডি বলবো, কোণ সিএডি। ঠিক আছে, এরা সমান। কেন? এভাবে অঙ্কনে করেছি, তো আমরা এখানে অঙ্কন অনুসারে লিখতে পারবো, অঙ্কানুসারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন অনুসারে 2 নম্বরটা, আর 3 নম্বরটা হচ্ছে অঙ্ক অনুসারে। দেখো
ত্রিভুজ দুটো থেকে এই যে দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত সমান দেখে দিয়েছি, তাহলে এখন আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, ঠিক আছে, তো সর্বসম হলে পরে সর্বসম ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আছে এ বি আর এসি, এই বাহুগুলো কী হবে? সমান হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ কোণ এসব সমান হয়ে যায়। তাহলে আমরা অতএব দিয়ে দেখো আমরা বলতে পারবো এ বি অনুরূপ বাহুগুলো আছে এ বি সমান সমান এসি। দেখো আমরা সমান দেখাতে পারলাম। এটাই তো প্রমাণ আনতে বলেছিল, তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা লিখে দেবো প্রমাণিত। প্রমাণিত। দেখো 8-এর প্রশ্নগুলো, তাহলে 8-এর প্রশ্নগুলো আছে আমাদের প্রয়োগ আছে এগুলো। তাহলে দেখো 8-এর 1-এর প্রয়োগটা আমরা দেখে নেব কী বলছে। আমাদের এখানে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ দেখাতে বলেছে। চলো ছবিটা এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। তো আমাদের আগে একটা ত্রিভুজ বলেছে, তারপরে একটা ত্রিভুজ তৈরি করব। এই যে আমাদের একটা ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করবে, বাড়াবে। তাহলে এদিকে বাড়াবে, এদিকে বাড়াবে, এভাবে এদিকে বাড়াবে, এই যে বাড়াবে। তাহলে এখানে আমাদের বি আছে, তো দেখো এখানে বাড়াচ্ছে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, এদিকে ডি বিন্দু, এদিকে আমাদের ই বিন্দু অবধি বাড়ানো হলো, এটা ই, আর এদিকে এফ এ বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। তা দেখো তো এই যে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করায় এখানে বহিস্থকোণ পেয়েছি, এই বহিস্থকোণ পেয়েছি, আর এই বহিস্থকোণ পেয়েছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে বহিস্থকোণগুলো আছে, তাহলে এই বহিস্থকোণগুলো আমাদের 4 সমকোণ দেখাতে হবে। তাহলে কী প্রমাণ করতে হবে? তা আমাদের যেটা প্রমাণ করে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে এই যে কোণটা, দেখো এই কোণটা, এই কোণের নাম আমরা এসিডি বলে দেব, এসিডি প্লাস। আর এই কোণটা আমরা বলে দেবো, এই কোণের নাম বিএই প্লাস। আবার এই কোণটাকে বলবো আমরা সিবিএফ, কোণ সিবিএফ। ঠিক আছে, এদের যোগফল আমাদের দেখাতে হবে 4 সমকোণ। আমরা লিখবো এখানে সমান 4 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণটা করি। আমরা লিখে দিলাম প্রমাণ। দেখো এখানে আমাদের এই যে বিডি সরলরেখাংশ আছে, বিডি সরলরেখাংশের উপর সি এ দণ্ডায়মান, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল করতে হবে 180 ডিগ্রি, এক সরল করে 180 ডিগ্রি। তো এই যোগফলটা আমরা দেখাবো 180 ডিগ্রি বলতে 2 সমকোণ। তাহলে আমরা কোণ এই যে দেখো এসিডি প্লাস, আর এদিকার কোণটা আমরা বলবো এসিবি, এদের যোগফল কত? 2 সমকোণ বলবে, 180 ডিগ্রি বা 2 সমকোণ, 2 সমকোণ। ওকে, এবার এখানে চলে এসো এই দিকে। তাহলে এই কোণটা আর এই কোণটা এটি সরলরেখা, এদের যোগফল 2 সমকোণ। তো এখানে আমরা দেখাবো কোণ, এই কোণটা যদি বলি এটা হবে আমাদের বিএসি যোগ, আর এই কোণটা আমরা বিএই বলে দেবো, বিএই বহিস্থকোণটা বিএই, কত? 2 সমকোণ। এবার এখানে চলে এসো, তাহলে এই কোণটা যোগফল 2 সমকোণ একইভাবে। তাহলে এই কোণটা আমরা বলবো এবিসি যোগ কোণ, এবার এই কোণটা এটা বলবো সিবিএফ, কত? 2 সমকোণ। এবার এদের যোগ করবো, তাই না? তো এদের যোগফলটা দেখো তো, আমরা আগে এদেরকে যোগ করছি। এখানে দেখো কোণ এসিবি। আচ্ছা, এখানে দেখো ত্রিভুজের কোণগুলো, মানে ত্রিভুজের কোণটা আগে নিচ্ছে, এই কোণটা ত্রিভুজের কোণটা আছে এসিবি, তাহলে এসিবি যোগ, তবে এই আছে ত্রিভুজের কোণটা কোণ বিএসি যোগ, আর এটা আছে কোণ এবিসি। এই যে ত্রিভুজের কোণগুলো যোগ করলাম, তার সঙ্গে প্লাস। এবার এদেরকে এই যে বহিস্থ কোণটি, এই কোণটা এদেরকে এক জায়গায় রাখলাম, কোণ এসিডি প্লাস কোণ বিএই প্লাস কোণ সিবিএফ। ঠিক আছে, এই যে এদেরকে এক জায়গায় রাখলাম। তাহলে সবাইকে যোগ করলে কত হবে? এখানে
টোটাল 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণ বলতে 6 সমকোণ, 6 সমকোণ। এবার দেখো এই যে ত্রিভুজের 3টি কোণ আছে, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কত জানি আমরা? 2 সমকোণ। তাহলে এখানে আমরা 2 সমকোণ লিখতে পারবো। এই যে ত্রিভুজের 3টি কোণের যোগফল 2 সমকোণ প্লাস এবারে এরা কত আছে? কোণ এসিডি, এর বহিস্থ কোণটি আছে আমাদের কোণ এসিডি প্লাস কোণ বিএই কোণ সিবিএফ, 6 সমকোণ, 6 সমকোণ। আচ্ছা, এটা আমরা ওদিকে বিয়োগ করে দেবো। তাহলে অতএব দেখো তো কোণ এসিডি কোণ বিএই যোগ কোণ সিবিএফ, দেখো 6 সমকোণ থেকে 2 সমকোণ বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 সমকোণ বিয়োগ 2 সমকোণ, বিয়োগ করে কত পেয়ে যাবো? 4 সমকোণ, 4 সমকোণ, 4 সমকোণ। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল যে বহিস্থ কোণগুলোর যোগফল কত দেখাতে হবে? 4 সমকোণ। দেখো এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা চলে গেছে, আমরা লিখে দেবো প্রমাণিত। দেখো 8-এর 2 নম্বর। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আমরা শেষের প্রশ্নে চলে এসেছি। তো চলো শেষের প্রশ্নটা দেখি কি বলছে। তো 8-এর 2 নম্বরটা প্রয়োগ আছে আমাদের। এখানে প্রয়োগটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং ডিবিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি। প্রমাণ করো যে ডিবিসি বাহুর মধ্যবিন্দু। চলো ছবি রেখে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ বলেছে, তা আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব। তো দেখো সমকোণী ত্রিভুজ, এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নামটা আমরা দিচ্ছি এ বি সি। আমাদের এখানে দেখো বিএসি কোণটা 90 ডিগ্রি বলেছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। আর আমাদের এখানে কি বলেছে দেখো, ডিটা বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু, এই যে ডি, এখানে একটা আমাদের বিন্দু আছে, এই যে ডি, এই যে ডি বিসি বাহুর উপর এমন একটি বিন্দু আছে যাতে বিডি সমান এডি। এখানে এডিটা যোগ করব, ঠিক আছে। এখানে আমাদের বলে দিয়েছে বিডি সমান এডি, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান। তো আমরা জানি দুটো বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো হয়, এই কোণটা আর এই কোণটা, এটা কী হবে? সমান হবে। তাহলে এখানে আমরা দেখো সমান বলে দেবো এই কোণটা, এই কোণের নামটা আমরা বলে দেবো ডিএবি সমান, আর এই কোণটা এটার নাম আমরা বলে দেবো এবিটি। ওকে, আচ্ছা, তাই এটা আমরা বের করে দিলাম। এখন দেখো তো আমাদের এই কোণটা যদি বলি, এই কোণটা কত হবে? দেখো আমাদের কিন্তু এই কোণটা, এই যে কোণ বিএসি, এটা কিন্তু আমাদের সমকোণ, এই যে বিএসি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণটা বের করতে চাই, এই কোণের নামটা বলে দেবো আমরা সিএডি। তাহলে সিএডি কত হবে? সিএডি হবে এই যে 90 ডিগ্রি থেকে, তাই না, যে বিএসি সম্পূর্ণ 90 ডিগ্রি থেকে আমাদের এই কোণটা বাদ দিয়ে দেবো। এই কোণের নামটা আমরা কি বলবো? এই যে বিএডি বা ডিএবি বলেছি। তাহলে আমরা ডিএবি, তাই না, এই কোণের মানটা বের করে দিলাম 90 ডিগ্রি থেকে, এই কোণটা বিয়োগ করে দিলাম। তাহলে এই কোণটা বের করে রাখলাম সিএডি। আচ্ছা, এবার দেখো তো আমরা এই যদি 90 ডিগ্রি হয় বিএসি কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? এই যে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই দুটো কোণের যোগফল দেখাচ্ছি, কোণ এবিসি যোগ, আর এই কোণটা আমরা কোণ এসিবি বলবো, কোণ এসিবি, এতে যোগফল কত? 90 ডিগ্রি হবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা কোণ এসিবি, ঠিক আছে, তাহলে কোণ বাদ দিলাম, কোণ এসিবিটা বের করতে চাইছি, এটা হবে 90 ডিগ্রি বিয়োগ কোণ এবিসি। আচ্ছা, এখানে দেখো তো এসিবি জায়গায় কোণ এই যে এসিবি, তো এসিডি লিখতে পারবো আমরা। তাহলে এসিবির জায়গায় আমরা এসিডি লিখে দিলাম। একই এসিবি যে কোণটা আর এসিডি ওই কোণটাকে বোঝাচ্ছে। আর এখানে দেখো কোণ এবিসি, এই যে এবিসি জায়গায় এবিডি বলে দেবো, ওই কোণটাই বোঝাবে। তাহলে এখানে এই যে এবিসি জায়গায় এবিডি বলে দিলাম। আচ্ছা, বা কোণ এসিডি সমান 90 ডিগ্রি বিয়োগ, দেখো কোণ এবিডি এর মানটা আমরা পেয়েছি, এই যে এবিডির জায়গায় কোণ ডিএবি লিখে দেবো। তাহলে এখানে লিখে দিলাম কোণ ডিএবি, যেহেতু এরা দুজন সমান, এই এখান থেকে আমরা এটা এই জায়গায় এটা বসিয়ে দিতে পারবো।
আচ্ছা, এবার এটা দেখো আর এটা দেখো, এটাকে আমরা যদি 1 নং নাম দিয়ে দিই আর এটাকে 2 নং নাম দিই, তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারবো, দেখো তার ডান পক্ষটা কিন্তু সমান আছে, তাহলে বাম পক্ষটা সমান হয়ে যাবে। তো আমরা এখানে 1 ও 2 থেকে পাই কোণ এসিডি সমান সমান হয়ে যাবে কোণ সিএডি। কোণ সিএডি মানে এসিডি এই কোণটা আর সিএডি এই কোণটা, এই দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ সমান হলে পরে এই যে এই কোণটা এই কোণটা সমান হলে পরে এই দুটো বাহু সমান হয়ে যায়, আমরা জানি এটা। তাহলে এখানে আমরা সমান বলতে পারবো এই যে সিডি সমান সমান এডি, এই যে সিডি সমান সমান এডি আমাদের সমান হয়ে গেল। আবার দেখো এই যে এডির সঙ্গে সমান আছে বিডি, তাহলে এডি সমান সমান কে আছে বিডি। তাহলে আমরা দেখো সিডির সঙ্গে এডি সমান, এডি আবার বিডির সঙ্গে সমান, তাহলে এখানে সিডি আর বিডি কি সমান হয়ে যাবে। তাহলে অতএব এই দুটো থেকেই বলে দেবো আমরা সিডি সমান সমান বিডি। তাহলে সিডি সমান সমান দেখো বিডি, তাই না? এই যে সিডি যদি এডির সঙ্গে সমান হয়, এডি আবার বিডির সঙ্গে সমান, এ 2 হলে 2, এ 2 হলে 2, তাহলে 2 2 সমান। ওকে, আচ্ছা তাহলে দেখো এবার কি জানি আমরা, এই যে দেখো এই বাহু দুটো, কোন দুটো বাহু সমান, এটা বাহু সমান, তাহলে এটা বাহু যদি সমান হয় তাহলে ডিটা কী হবে, বিসি বড় মধ্যবিন্দু, এটাতে দেখাতে বলেছিল। তাহলে অতএব এখানে আমরা ডি বিন্দুটা বলে দেবো, যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ করতে বলেছিল, ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে। তো আমরা কী লিখে দেবো এখানে, প্রমাণিত। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, সম্পূর্ণ পাঠ তোমাদের করে দেখালাম, তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে 2 নম্বর স্কুলটা। তাহলে এই অবধি তোমরা সবাই ভালো থেকো।